হ্যাঁ, এখানকার আমাদের যে বর্তমান পঞ্চায়েত, তিনি আমাদের মতো একজন দিনমজুর। এর আগে যখন ছিলেন উনি মানে দিনমজুরি করে সংসার চালাতেন। পঞ্চায়েত হয়ে উঠার পরে তিনি এখন বাইক চড়ে ঘোরেন। ঝাড়গ্রাম ঘুরে এবার আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলায়। মূলত এই জেলার ইকোনমি দাঁড়িয়ে আছে কৃষিকাজের ওপর। এখানকার ধান, এখানকার আলু এবং এই জেলায় কিন্তু ফুলের চাষও খুব ভালো রকমভাবে হয়। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন এখানে ছিল, এই জেলাকে কেন্দ্র করে এখানে একটা বিশাল শিল্প তালুক তৈরি করার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও সেই সম্ভাবনা এখন পুরোপুরি অতই জলে। আমরা চেষ্টা করছি এখানকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘোরার জন্য, ঘুরে এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য। দেখি তারা এই পঞ্চায়েত নিয়ে তারা কি বলছেন। ডেবরা ব্লক, ডেবরা পঞ্চায়েত সমিতি এবং 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা 9 নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের এলাকা, এবং সেই গ্রাম পঞ্চায়েতের যোদ্ধারিয়া পশ্চিম বুথ। এইটা ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন এখানে সরকার ছিল, গরিব মানুষের সরকার। সেই সরকারের পতন ঘটেছে 11 সালে। স্বাভাবিক 11 সালের পর থেকেই এখানকার গরিব মানুষ, এই সংসদ এলাকার গরিব মানুষ, তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। 11 সাল যাওয়ার পরে আমাদের এখানে ঘুরে গ্রাম পঞ্চায়েত আমরা বামফ্রন্ট থেকে গঠন করি। সেই গঠন তাদের মানে কি বলা যায়, তাদের সহ্য হয়নি। বিভিন্ন রকম চক্রান্ত করার পরে তারা তাদের পার্টি অফিস নিজেরা জ্বালিয়ে আমাদেরকে তৎকালীন এসপি ভারতী ঘোষ আমাদেরকে এখানে বহুভাবে জ্বালিয়েছে। আমাদের এখানে চকবাজিতে ব্রাহ্মণ সরকারকে নিয়ে একটা মারপিট হয়েছিল। তখন মহিলাদেরকে ছেড়ে অনেক পুলিশ আসার জন্য ছেলেরা বাড়ি থেকে চলে গেছিলো। সেই সময় মহিলাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করা হয়েছিল আর কি। তাদের বাড়িতে এসে তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে মারধর করা হবে, বাড়িতে থাকা যাবে না। 11 সালে সরকার এলো, তৃণমূল সরকার এলো। 13 সালে একটা ঘটনা, 6 ডিসেম্বর একটা ঘটনা ঘটলো। তৃণমূলের কিছু লোকজন তারা বামপন্থী পার্টিটাকে ভেঙে দিয়ে অযথাভাবে আমাদের পার্টির সমর্থক বা আমাদের বামপন্থী সমর্থকদের তারা বিভিন্ন কেস দিয়ে জেলে পাঠিয়েছে। প্রায় এখানে 76 জনের নামে কেস হয়েছে, 44 জন জেল খাটছে এবং তার মধ্যে মহিলায় 16 জন ছিল। সেই থেকে আমরা এই অবস্থায় থেকে এখনকার কথাগুলো শুনছেন আপনারা, অন্যান্য জায়গার কথাও আমরা শুনছি যে কীভাবে তৃণমূলের গুন্ডাবাহিনী এইভাবে আমাদের উপর টর্চার করছে। প্রত্যেকটা সময় আমাদেরকে একটা পরিস্থিতির মধ্যে হাঁটতে হয়। কখনো হয়তো তৃণমূল এসে বলে দিয়ে যাচ্ছে যে তোমরা এটা করো, তোমাদেরকে ঘর দিব। আমার স্বামী আগের বছর আগে 2-3 বছর আগে আমাদের ঘর সার্ভে হয়নি। 2 দিন তাদের সঙ্গে ঘুরে ঘর যদিও সার্ভে করছে, সে লিস্টে আমাদের নাম নিয়ে আবাস যোজনা ঘর পায়নি গরিব মানুষরা। এই যে পায়খানা বলুন, আবাস যোজনা বলুন, রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত দিক দিয়ে আমরা এখানে পিছিয়ে। কেন? আমরা এখানে বামফ্রন্ট করি। সে কি একটা ঝড় আসছিল, আমাদের ঘর বাড়ি সব ছিটা বেড়া টাড়া সব ভেঙে নিয়েছে। আমাকে তো মাঝখানে দাঁড় করে দিল আর কি। ও খুব খুশি আমি। হ্যাঁ, তাহলে এবারে পেয়ে যাব আর কি। তারপরে কিছু না আসেনি, নাম আসেনি, আমরা করবো কি। 100 দিনের কাজ আগে অনেকটা কমে গেছে, যদিও 100 দিনের কাজ করছি প্রায় 1.5 বছর হয়ে গেল। আমি ওই জন্য জব কার্ড হোল্ডার, আমি কাজ করেছি প্রায় 21 দিন কাজ করেছি, 1.5 বছর হয়ে গেল, এখন 1 পয়সাও পাইনি। আগে যেমন বামফ্রন্টটা আমলে ছিল, যে কোনো কিছু কাজ করতে গেলে বেনিফিশিয়ারি গঠন করা হতো, এলাকার মানুষকে জোটো করে রাস্তার কাজ করা হতো। এখন এসব নয়, নিজেদের মধ্যে করে নিজেরা কাকে দেওয়া হবে। 76 বছর বয়স হয়ে গেল। তো মাঝখানে যে বামফ্রন্ট সরকার আমাদের এসেছিল আর কি, কংগ্রেসের আমল থেকে আর কি, তারপর বামফ্রন্ট এলো। তখন কিন্তু আমাদের অনেক কাজ এগিয়ে গেছিলো। রাস্তাঘাট বলুন, এই টিএল বলুন, সমস্ত কিছু
সমস্ত কিছু মানে পরিপূর্ণ কিছুটা সম্পূর্ণ না হলেও অনেকটা এগিয়ে দিচ্ছে আর কি। এখন দেখছি আবার যারা তখন তৃণমূলের হয়ে যারা চক্রান্ত করে আমাদের গরিব মানুষকে ফাঁসি দিয়েছিল, এখনকার দেখছি আবার তারাই আবার কিছু কিছু ছেলে বিজেপির দিকে ঢুকে গিয়ে তাদেরকে আবার উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে খুব যুবক ছেলেরা কেউ নেই ঘরে, কী করবে পড়াশোনা করে? আর কি চাকরির অবস্থা এরকম, চাকরি টাকা দিয়ে চাকরি চলে যাচ্ছে। তারা কোথায় যায় মূলত বাইরে, আমাদের রাজ্য ছেড়ে বাইরে। হ্যাঁ, কেউ পাথর, কেউ কাঠের কাজ, কেউ বিভিন্ন রেল লাইনের কাজ, এই বিভিন্ন কাজে তাদেরকে চলে যেতে হচ্ছে বাধ্য। দেখছেন বামফ্রন্ট আমলে যা রাস্তা হয়েছিল, তারপরে বামফ্রন্ট আমলে একবার আমাদের এই রাস্তার মোরাম স্যাংশন করে দিয়ে গেছিলো, সেই মোরাম শুদ্ধও চুরি হয়ে গেছে, এই রাস্তায় পড়েনি, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। এমনকি যে টিউবওয়েলগুলো জলের ব্যবস্থা, মানে কল আছে জল নেই। কারণ তারা একটাই কথা বলে, তোমরা বামফ্রন্ট করো, তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা তোমাদেরকে তাহলে সাহায্য করবো। তো 10-11 বছর ধরে গোটা রাজ্যকে শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার ওই যে ওখান থেকে কিন্তু স্লোগান এসেছিল, চোর তাড়াও, গ্রাম জাগাও, বাংলা বাঁচাও। এটা আমাদের পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লক রাধানপুর 11 অঞ্চল। এটা আমাদের হচ্ছে খাসবাজার সংসদ। মানে যে অবস্থা হচ্ছে না, কাজ পাটাও পায়নি, কিছু নাই, জল খেতে পায়নি। এমনি সদর ধারা দিয়ে দিয়েছে, সে কখন জল আসছে, কখনো পাইপ ফেটে যাচ্ছে, সে নোংরা জল আসছে আবার। হ্যাঁ, ওই জন্য বলছি ওই পাড়ায় এত বড় একটা পাড়া, সেখানে একটা কলও নেই। সমস্যার কথা তো আমরা বলে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। কারণ ওই সিপিএমের আমলে যতটা হয়েছে সেই ততটা হয়েই রয়ে গেছে। তারপরে আমাদের এখান থেকে মানে আমাদের পঞ্চায়েত এখানে সিপিএমেরই ছিল, কিন্তু হচ্ছে পঞ্চায়েত অফিস হচ্ছে তৃণমূলের হাত। সেই জন্য যে কোনো অভিযোগ নিয়ে গেলে মানে কোনো গ্রাহ্যও করে, আমাদেরকে কোনো অ্যালাউ করে। রাস্তাঘাট খুব পরিস্থিতি খারাপ। আমাদের যা উন্নয়নের হওয়ার কথা অঞ্চল বেসিসে, সেটা কিন্তু হয় না। আর হচ্ছে যে গাড্ডা হয়ে গেছে, একটা রুগী নিয়ে গেল, আমরা যেতে পারিনি, এমন অবস্থা। আর আমাদের এই এলাকাটা অনেকটা জমি জায়গা মানে বন্যায় নষ্ট হয়ে যায়। সে হিসাবে আমাদের বীজ ধান বলুন বা অন্য কোনো কিছু জিনিস ততটা আমরা সরকারি অনুদানে পাইনি। তারপরে এবারে কিছু কিছু আবাস যোজনা, সেই সিপিএমের আমলেই যা আবাস যোজনা হয়েছে, তারপরে এখন মোটামুটি নাম কাটাকাটি হয়ে সার্ভে করে গেছে। এবারে তার মধ্যে যাদের দোতলা বাড়ি, পাকার বাড়ি, তাদের হচ্ছে, আর আমাদের গরিব মানুষের নামগুলো বেছে বেছে কেটে দেওয়া হচ্ছে। এটা জমা দাও, সেটা জমা দাও, এটা দাও, সেটা দাও, লক্ষ্মী ভান্ডারে তুমি দাও, তুমি তাহলে ভাতা টাকা তুমি করো, বয়স্কও দাও, সবই দেওয়া হয়েছে, কিছুই পাই। এই আপনাদের যে সাংসদ এই সিনেমা করে, সে তো চারি জায়গায় বলে বেড়ায় যে ঘাটালের যে বন্যার সমস্যা সেটা সমাধান করে ফেলেছে, এখন আর বন্যা হয় না। সে তো সেখানে বিল্ডিং এ বসে বসে সে তো বলে দিচ্ছে, আমি তো সব বন্যায় আমাদের ডুবে যায়। আমাদের এখানে ঘরে কি থাকতে হয়? আমাদের থাকতে হয় নাকি? আমরা চলে যেতে আমরা তো সব স্কুলে যেয়ে থাকি। চারদিকে জল, এগুলো সাদা হয়ে যায়। এই যে আপনারা এটা দিয়ে এলেন তো, ওই ওই বাঁধগুলো সব এর উপর এক কোমর জল ওই রোডটাতে। বেশিরভাগ বাড়ি অ্যাজবেস্টারের বাড়ি বা টালি বা খড়ের ছাউনি, ছিটা বেড়ার বাড়ি। সে তুলনায় আমরা যখন অঞ্চলের কাছে আমরা ত্রিপলের জন্য আমরা কথা বলি, সে তুলনায় আমাদের দরকার হয় ধরুন 120, সেখানে আমরা হয়তো 8 থেকে 10টা পাই। সেক্ষেত্রে আমাদের গরিব মানুষদের নিয়ে বসবাস করা বা চলার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। সিপিএমের আমলে আমাদের এই যে অঞ্চলের একটা মানে গ্রামীণ একটা যে সংসদ সভা হতো, সেখানে মানুষের একটা অভিযোগ, কারো বাড়ির, কারো বিধবা ভাতার কোনো সমস্যা নিয়ে সেখানে বলতো। এখন সেই সংসদ সভাটাই তো উঠে গেছে। আর আমাদের সিপিএমের ছিল, তারা দেখে দেখে আমার মা বাবা মারা গেল আর 5 বছর, 5 বছর পর তা মৃত্যু সার্টিফিকেট দেওয়া হলো, বলে কিছু তুমি একটা গরিব ছেলে পাবে, সেই যে পাবে পাওয়াই হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আজ অবধি পেলাম। এখানে আমাদের যা জনগণের বসবাস, সে তুলনায় অর্থনৈতিক অবস্থা আমাদের অতটা স্বাচ্ছন্দ্য নয়। 100 দিনের আমরা এই যে কাজ করছি, সেটাও বন্ধ হয়ে গেল। সেটা কাজ করতাম যা 100 দিনে পয়সাও পাওয়া যাচ্ছে না। আমরা এই যে কাজ করেছিলাম, সে পয়সাটাই 2 বছর 3 বছর হয়ে গেল, সে পয়সাও পাইনি। এবারে যে আমরা আমাদের ছেলেরা তো বাইরে কাজে চলে যাচ্ছে, এবার আমরা তো সব মেয়ে মানুষগুলো এই তো বৌড়ি ঝিউড়িলি আমরা আছি, তাহলে আমরা যদি 100 দিনে মাটিটাও কেটে মানে খেতাম, সেটাও তো রোজগার করতাম, সেটাও আমাদের বন্ধ হয়ে গেল।
তাহলে আমরা এবারে কি করে খাবো? ডেবরা ব্লক, ডেবরা 2 জিপি আমাদের, এটা সীমানা গ্রাম। আমরা এখানে সত্যি কথা বলতে জল ট্যাঙ্কির জন্য জায়গা ছাড়ছিলাম। তারপরে ওরা যে রাতারাতি এরকম একটা নর্দমান গোডাউন করবে সেটা আমরা জানিনি, পঞ্চায়েতও আমাদেরকে জানায়নি। উপরন্তু এখানে যেদিন হচ্ছে মাপযোগ হয়, যখন পুকুর ভরাট করার পরে তার পরের দিনেই ভিডিও নাকি সবাই ভিডিও এসছিল। তারপরে এই রিসেন্ট পরশু দিনও হচ্ছে এমএলএ এসছিল, দেখে গেছে। আপনাদের এখানে 100 দিনের কাজ হয়? হ্যাঁ, এখানে 100 দিনের কাজ হয়। এখন কিন্তু সেটা তো পেমেন্ট হচ্ছে না, 1 বছর 3 মাস হয়ে গেল। এখানে যারা ওই পুকুরে কাজ করেছিল তারা কিন্তু পেমেন্ট পায়নি। আর এখানে আপনারা সব আবাস যোজনার ঘর পেয়েছেন? না না না, এখানে কেউ আবাস যোজনা ঘর পায়নি। 1-2 পেয়েছে, বাকি কেউ পায়নি। ছবি তোলা হয়েছে, সবার লোকে তুলছে, কিন্তু যারা একবারে নিখুঁত সিপিএম করে, যেমন আমার সঙ্গে যারা ইন্দ্রাণী আছে ওনার, তারপরে কিছু বাড়ি ওরা তুলে নিবে ছবি। প্রথমে এটাকে টিএমসি নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। প্রথমে ওই বস্তিতে হওয়ার কথা ছিল, বস্তির থেকে তারপরে বারকোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে আমরা সেটা অনেক লড়াই আন্দোলন করে, গ্রামের মানুষ আমার পাশে ছিল, সবাই মিলে আন্দোলন করার ফলে আমরা বিডিও, ডিএম, এসডিও কাছে দরখাস্ত দেওয়ার ফলে লাস্ট পর্যন্ত আমরা লড়াই জিতেছি এবং ওইখানে স্বাস্থ্য দপ্তরটা করতে পেরেছি। বাচ্চাদের শিক্ষা, আমাদের শিক্ষা কেন্দ্র আছে, অঙ্গনওয়াড়িও আছে। ঠিকঠাক হয়? হ্যাঁ। কি ভাষায় পড়ানো হয় বাচ্চাদের? বাংলা পড়ানো? আর আপনাদের যে মাতৃভাষা যেগুলো অলচিকি ভাষা? না, এখানে এখনো অলচিকি স্কুল চালু হয়নি। আমাদের পুকুর ছিল, এই পাশেও শ্মশান ছিল, ওই পাশটায় শ্মশান ছিল। আর এই পাশে সবাইকে গরিব দুঃখী, মানে আমাদের এখানে তো এসটি এলাকা, সবাই বামফোন আমলে সবাইকে 5 কাঠা 2 কাঠা করে সবাইকে জমিন দিয়েছে বামফোন আমলে। সেই জমিনগুলাইও টিএমসির পঞ্চায়েত সে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের এই 221 নম্বর বুথে বিগত 5 বছর থেকে এ পর্যন্ত আমরা এখানে লক্ষ্য করেছি যে 100 দিনের কাজ যে সমস্ত মানুষ করেছিল তারা এখনও পর্যন্ত স্যালারি পায়নি। সেই লকডাউনের সময় 100 দিনের কাজ করছি, সে পয়সা এখনও পর্যন্ত আমরা পাইনি। ওই সই করেছিল, কারণ ওর নামটা হচ্ছে রুস্তম, যে আমাদের কাজের ওই 100 দিনে টাকা কাজ করিয়েছিল, সই টই করে সেই রুস্তম। তাকে কিছু বলে মামা ঢুকলো পয়সা, ঢুকবে করে এখনো পয়সা ঢুকছে না। বিডিও থেকে, এডিলার থেকে, বিএলআর থেকে, আরআই থেকে প্রত্যেকটি কাজের দরখাস্ত দ্বারস্থ হয়েছি, পিটিশন করেছি থানায় বাইপোস্ট করে রেজিস্ট্রি করে আমি দিয়েছি বক্তব্য। আজ পর্যন্ত দেখিনি, 6 মাস ধরে মোটামুটি এই তোড়জোড় চলছে। বলবার কি আছে আর, কিছু বলার নেই। কিছুই তো হচ্ছে কি রাস্তাঘাট বা ঘরবাড়ি বা কিছু বলার নেই। বর্তমান যে আবাস যোজনার তালিকা আমাদের বেরিয়েছে, এসটি এসসি অধ্যুষিত আমাদের যে সমস্ত পাড়া রয়েছে, কিসমতনুয়া, রায়পুকুর এবং বোটঘাট, এখানে গরিব মানুষের তালিকায় নাম নেই। সমস্ত তৃণমূলের কর্মীদের নাম আছে, যারা তৃণমূলের বড় বড় পাকা বিল্ডিং তাদের নাম রয়েছে। শৌচাগারের টাকা জমা দিয়েছি অঞ্চলে, আমার শৌচাগার এখনো হয়নি। আমার টাকা ফেরত দিয়ে দাও, আমার দরকার নাই। প্রধান বললো পায়খানা ঘরের সাথে পায়খানা ঘর পাবে তুমি। 900 টাকা দিবা আছে আজ 9 বছর। 900 টাকা 9 বছর? হ্যাঁ, আমি তাহলে আমার সুদ আসল টাকা দিয়ে দাও। আমি সেই প্রধানকে বলে আসছি অঞ্চলে। আমার ইন্দিরা বিকাশ ঘরটর যেমন আসেনি, জমা টমা সবই দিয়েছি, কিন্তু কোনো পঞ্চায়েত কোনো খবর কিছু দেয়নি। এই জন্য আমি সরকার থেকে কোনো আবেদনও করছি যেমন ঘরটর আমার আসে। আমার গরিব লোক, আমরা খেটে খাই, মেঘে পড়ি। আমি রাজমিস্ত্রি কাজ করি, রাজমিস্ত্রি জোগাড় কাজ করি। পঞ্চায়েতকে বলে, পঞ্চায়েত কোনো কিছু বলেন, সবাই জমা টমা দিয়ে দিচ্ছি, না 5-6 মাস হয়ে গেল, এখনো কোনো কিছু হয় না। 5 বছর হতে গেল আমাদের এই তৃণমূল পার্টি 5 বছর, মানে এইবার পার্টি এইবার ছেড়ে দিও পথ, কোনো খবর নিচ্ছে না। যারা পাবার লোক তারাই পাচ্ছেন, যারা আমাদের ঘর দুয়ার সব ভেঙে পড়ে আছে, ভাঙা ঘর আছে, আমাদের তো পাওয়ার কর্তব্য, আমরাই পাচ্ছি না। যাদের পাকা বাড়ি আছে তারা সবাই লোক পাচ্ছে, সেটা হচ্ছে তো। তারপরে এই রাস্তাটা কতদিনের রাস্তায় যে আমরা যাচ্ছি, জল টল হলে যা কাদা হয়, মানে জল নিয়ে যাওয়াই যাবে না, 1 হাঁটু কাদা নিয়ে। ভাতা টাকা 4 মাস বন্ধ, তারপরে রেশনের যে মাল দিচ্ছে সে মালও পাচ্ছি না, হাফ পাচ্ছি না, তাহলে খাবো কি করে এই বুড়ো মানুষকে নিয়ে?
আর ঘর হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, কোনো ইন্দ্র বিকাশ নেই। পঞ্চায়েত এসে লুকিয়ে ফটো আমাদের দুজনে তুলে নিয়ে গেল, বলে কাউকে বলবেনি, কিন্তু সে ফটো তো দূরের কথা, সে মানে টাকা পয়সাও নাই আর ফটো নেই। রাস্তায় নেই আমাদের দেশ ওই পাশে, এবারে অত পাইনি, ইয়ে করলেও তো জলের অসুবিধা, এবারে পুকুরের অসুবিধা, স্নান করা সেটা তো হলো, এইসব সমস্যা হচ্ছে। আমি আবুল কালাম, আমি এই ডুয়া গ্রামে বাস করি, আর আমি একটি জমিন চাষ করি। আমার জমিনে চাষবাস আমি নিজে করি, সরকারি জমিন। আমাকে কয়েকটি এখানে গুন্ডা বাহিনী, হ্যাঁ, সে আমি ডায়েরি করছি, আমার তোলার রুয়া জমিনকে নষ্ট করে দিল। আমি থানায় গেলাম, থানায় বললো কি বাবু আমাদের হাত পা মাথা, ওদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। এই 2 মাস পরে নির্বাচন আদৌ হবে কি না পশ্চিমবাংলার একজন ছাড়া দ্বিতীয় কেউ জানেন না। আমার ধারণা যে নির্বাচন কমিশনও জানে না যে কবে নির্বাচন হবে। জল মেপে যদি তল পান তাহলে হয়তো নির্বাচন হবে, আর যদি জল মেপে তল না পান তাহলে নির্বাচন হবে, এ কথা জোর দিয়ে বলার কোনো জায়গায় আমরা নেই। আর যা সব বক্তব্য বেরোচ্ছে, চোর তো কি আছে, আজকেই কাগজে দেখলাম যে গতকাল উনি বলেছেন ওনার দলীয় সভাতে যে চোর বললে বুক ফুলিয়ে চলুন। চোর তো গোটা রাজ্যটাই চোর, তা আপনার ভয় পাওয়ার কী আছে, আপনার লজ্জা পাওয়ার কী আছে? চোরেদের রাজ্যে চোরেরাই তো বুক ফুলিয়ে চলবে। আর আমরা পশ্চিমবাংলার মানুষ, আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে যে রাজ্যের মানুষের প্রতি গোটা দেশের মানুষের অসীম শ্রদ্ধা, ভালোবাসা এবং চেতনার দিক থেকে যে রাজ্যকে মনে হতো সারা ভারতবর্ষের মধ্যে অগ্রণী, আজকে সেই রাজ্যের পরিণতি কোথায়? শাসক দল তাদের মন মতন করে তারা চলতে গিয়ে গোটা রাজ্যটাকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আর তারা তো এমনি এমনি ক্ষমতায় আসেননি, এই রাজ্যের মানুষ নিয়ে এসেছিলেন। যারা নিয়ে এসেছিলেন তারা একবার নিজেদের বুকে হাত দিয়ে নিজেরা ভাবুন যে কাদেরকে পশ্চিমবাংলার শাসনভার তুলে দিয়েছিলেন কাদের হাতে, বামপন্থীদের সরিয়ে। আজকে সেই রাজ্যে চোরেরা বুক ফুলিয়ে চলবে, রাজ্যের যিনি সর্বোচ্চ নেত্রী তিনি হচ্ছে সেই নিদান দিচ্ছেন তার দলীয় সভায়, সেই কথা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। আমরা তো সারা বছরই আমাদের সাংগঠনিক যে দৈনন্দিন কাজ, তার মধ্যে আন্দোলন সংগ্রাম, সবের মধ্যেই আমরা থাকি। এখন 2 মাস বাদে নির্বাচন হবে কি হবে না সেটা যেমন অনিশ্চয়তা আছে ঠিকই, কিন্তু আমরা গত 1 বছর আগের থেকে আমরা আমাদের জেলাতে গত আগস্ট মাসের 16 তারিখ জেলায় আমরা কেন্দ্রীয়ভাবে জেলা শাসক দপ্তরের ডেপুটেশনের একটা কর্মসূচি নিয়েছিলাম, এবং সেই কর্মসূচির দিনে আমরা প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে আগামী পঞ্চায়েত নির্বাচনের লড়াই যখনই আমাদের লড়তে হোক আমরা যেন এখন থেকে সব জায়গায় প্রস্তুত হই। সেই আগস্ট মাসে সেই আহ্বানকে জানিয়ে আমরা গোটা জেলা জুড়ে আমরা প্রস্তুতি শুরু করেছি, এবং আমরা বলেছিলাম, আমরা ওইটা কোট করেছিলাম কমরেড মুজাফর আহমেদের বক্তব্য যে কমরেড তখন যেন বলবেন না আমরা প্রস্তুত ছিলাম না। এই রাজ্যের যে ঘটনাবলী গত 10-11 বছর ধরে গোটা রাজ্যকে শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলার, ওই যে ওখান থেকে কিন্তু স্লোগান এসেছিল চোর তাড়াও, গ্রাম জাগাও, বাংলা বাঁচাও। এই স্লোগান তো তখন থেকেই যে চোর তাড়াও, গ্রাম জাগাও, বাংলা বাঁচাও। তারপরে পরবর্তীকালে যোগ হলো যে চোর তাড়াও, মানুষের পঞ্চায়েত তৈরি করো। বিরোধী শূন্য পঞ্চায়েত স্লোগানের প্রবক্তা ছিলেন বীরভূম জেলার তৎকালীন শাসক দলের সভাপতি, তার সম্পর্কে আমার আর বেশি কিছু না বলাই ভালো। এমনই ঔদ্ধত্য, এমনই হাত তার মাথার উপরে ছিল যে গোটা জেলাতে একটা গ্রাম পঞ্চায়েত থেকে 50 জেলা পরিষদ কেউ বিরোধীরা মনোনয়ন জমা দেওয়ার মতো হিম্মত দেখাতে পারেনি। তখন উনি বলেছিলেন নাই বিরোধীরা কি হবে। আর এখনও রাজ্যের শাসক দল, দিল্লির শাসক দল এই রাজ্যে সবচেয়ে বেশি ভয় পায় লাল ঝান্ডাকে। আমাদের বামপন্থী সরকার এটাই ছিল ভাবনা, রাজ্যকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে কৃষির সাফল্যের ভিত্তিতে শিল্প ছিল আমাদের ভবিষ্যৎ। 2010 সালে সারা ভারতবর্ষের মধ্যে আমরা মহারাষ্ট্র এবং গুজরাটকে আমরা পিছনে ফেলে দিয়েছিলাম। নতুন নতুন শিল্প কলকারখানার শুধু চুক্তি স্বাক্ষরিত হয়ে তা বাস্তবায়ন হতে শুরু করেছিল। একে বানচাল করার জন্যে সেই নন্দীগ্রামের যে কেমিক্যাল হাব তাকে বানচাল করার যেমন পরিকল্পনা একটা সাংঘাতিক ধরনের তৈরি হয়েছিল, পরবর্তীকালে যেটা প্রকাশ্যে আসে। একইভাবে সিঙ্গুরে টাটার মোটর গাড়ি তৈরির কারখানা, যে কারখানার 90% কাজ শেষ হয়ে গেছিল,
বাকি 1 মাস পরেই পুরো দামে উৎপাদন শুরু হতো। সেই তৈরি কারখানাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই চক্রান্ত একটাই উদ্দেশ্যে যে বামপন্থী সরকারকে যেন তেন প্রকারে পশ্চিমবাংলা থেকে হটাতে হবে। এবং এই পরিকল্পনার সঙ্গে আমরা বলেছিলাম, তখন আমাদের বক্তব্য মানুষের কাছে সেইভাবে গ্রহণীয় হয়নি এই জন্যেই যে আমাদের পক্ষে তো প্রচলিত যে প্রচার মাধ্যম, সেই প্রচার মাধ্যম আমাদের পক্ষে ছিল না। কেন সেই প্রচার মাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্যে যা প্রয়োজন, সেই প্রয়োজন আমাদের তাকে পূরণ করার ক্ষমতা আমাদের ছিল না। যার ফলে 2011 বিধানসভা নির্বাচনের আগে কতগুলো সংবাদ মাধ্যম, ছাপানো সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যম এই রাজ্যে আবির্ভূত হয়েছিল, সেসব যদি তলিয়ে দেখেন দেখবেন সবারই একটা উদ্দেশ্যই ছিল। এবং এই পরিকল্পনার সঙ্গে বাম বিরোধী সমস্ত শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি থেকে আরম্ভ করে একচেটিয়া পুঁজিপতি জোরদার জমিদারদের রাজনৈতিক শক্তি থেকে আরম্ভ করে ধর্মীয় মৌলবাদী শক্তি থেকে বিচ্ছিন্নবাদী শক্তি, মাওবাদীদের মতন আতঙ্কবাদী শক্তি, যারা ভাড়াটিয়া খুনে বাহিনী হিসাবে কাজ করে, সেই শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়েছিল যেভাবে হোক বামপন্থীদের ক্ষমতার থেকে সরাতে হবে। এটা শুধু 2011 জন্য হয়েছিল তাই না, এটা 2001 ওই ধরনের পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেবার সেই পরিকল্পনা ওরা সফল করতে পারেনি। তাই নূতন করে 2001 পরিকল্পনা সফল করার ক্ষেত্রে ওদের যে ঘাটতি ছিল, সেই ঘাটতিটাকে কিভাবে কাটিয়ে কিভাবে মানুষের কাছে আরও বেশিভাবে তারা মানুষকে মিসলিড করতে পারবে, তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, সেই চেষ্টা শুরু করেছেন। তাকে টক্কর দেওয়ার ক্ষমতা আমাদের বামপন্থীতে সেই মুহূর্তে ছিল না। তো যার ফলে 11 সালে ক্ষমতায় চলে যাওয়ার পরে, বামপন্থীরা চলে যাওয়ার, এই রাজ্যে আর কোনো বিনিয়োগ সেই অর্থে আসেনি। শিল্প সম্মেলনের নামে শিল্পপতিদের ডেকে নিয়ে আসা হয়েছে, মৎস্য হয়েছে, কিন্তু কোনো বিনিয়োগ আসেনি। যদি টাটার সিঙ্গুরের টাটার কারখানা তৈরি হতো, তাহলে শুধু ওই জেলা না, গোটা রাজ্যের অর্থনীতির মানচিত্রে একটা বড় পরিবর্তন এসে যেত। এখান থেকে যে কারখানাকে তাড়িয়ে দেওয়া হলো, যে কারখানা চলে গেল গুজরাটের সানন্দে, সেটাও পরিকল্পনা করে। আজকের রাজ্যের যিনি সর্বোচ্চ, আর সেদিন গুজরাটের যিনি সর্বোচ্চ ছিলেন, এদের মধ্যে বোঝাপড়া ছিল, পরবর্তীকালে তা প্রকাশ এসেছে। এখান থেকে তাড়িয়ে দিলে ওরা ওখানে চলে যাবে। আজকে যদি যাওয়ার সুযোগ থাকে গুজরাটের সানন্দে, 100 কিলোমিটার ব্যাসার্ধে একটা নগরী, অটোমোবাইল নগরী গড়ে উঠেছে, অনেকগুলো অটোমোবাইল কোম্পানি এবং তার অ্যাক্সেলারি। আজকে যে অর্থনীতির, গোটা রাজ্যের অর্থনীতিকে পুষ্ট করেছে ওই রাজ্যে, তাই নয়, হাজার হাজার কর্মসংস্থানের যে সুযোগ করে দিয়েছে, এটা সবটাই হতো পশ্চিমবাংলা। আজকে পশ্চিমবাংলার কাজের ক্ষেত্রে যে দুর্বিষহ অবস্থা, একটু লেখাপড়া জানা, শিক্ষিত, অর্ধশিক্ষিত, যাদের সামনে কোনো কাজ নেই, অনিশ্চয়তার ভবিষ্যতের থেকে বাঁচার জন্যে প্রতিদিন যদি হাওড়া স্টেশনে গিয়ে দেখেন যে দূরপাল্লার দক্ষিণ ভারতের ট্রেনগুলোতে হাজার হাজার এই ধরনের যুবকরা, 18, 20, 22, 24 বছরের যুবকরা জীবিকার সন্ধানে তাদেরকে সব পরিবারকে ছেড়ে রেখে তাদের চলে যেতে হচ্ছে। ভয়ঙ্কর একটা অবস্থা। আমরা প্রতিদিন একটু একটু করে গোটা রাজ্য আমরা তলিয়ে যাচ্ছি, অর্থনীতির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সব কিছু। শিক্ষা তাদের আলোচনা করার কোনো সুযোগ নেই। সিভিক ভলেন্টিয়ার দিয়ে স্কুল শিক্ষা পরিচালনা করার মতন এইরকম হাস্যকর চিন্তাভাবনাও রাজ্যের শাসক দলের মাথা থেকে আসছে। এখন সমালোচনার জন্য একটা থমকে গেছে। প্রায় 8,000-এর বেশি স্কুল বন্ধ করে দেওয়া হবে। এই বছরই মাধ্যমিক পরীক্ষাতে 4 লক্ষ ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে, 4 লক্ষ। স্কুল ছুট ওদের হিসাবে, স্কুল ছুটের সংখ্যা 8 লক্ষের বেশি বছরে। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? শিক্ষার ক্ষেত্রে আমরা যে অগ্রগতি একটা জায়গায় আমরা পৌঁছেছিলাম, ভারতবর্ষের 1 নম্বর জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু অনেকটা পিছনের থেকে আমরা সামনের সারিতে চলে এসেছিলাম। আজকে সেই রাজ্যের শিক্ষার অবস্থা কোথায় গেল? 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে, সরকারি ঘোষিত। আর 1 বছরে 10,000 মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে। এখন এই রাজ্যের সরকারি আয়ের সবচেয়ে বড় উৎস হলো আবগারি দপ্তর, মদ বেচার। মানে কোন রাজ্যে আমরা আছি? এটা বিনয় বাদল দীনেশের রাজ্য, এটা ক্ষুদিরামের রাজ্য, এটা বিদ্যাসাগরের রাজ্য, এটা রামমোহন রায়ের রাজ্য, এটা মাতঙ্গিনীর রাজ্য। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বোধহয় আর
মুখ বুজে থাকার বোধহয় অবকাশ নেই। বুকে হাত দিয়ে নিজের ভাবনা, নিজের চিন্তা, নিজের মেধা, নিজের বুদ্ধি সবকে ঐক্যবদ্ধ করে এই ধরনের একটা জঙ্গল রাজের থেকে এই রাজ্যকে মুক্ত করতে গেলে যা করণীয় সবারই এগিয়ে এসে করা উচিত। সমস্যা তো সমস্যার কথা কী বলবো, একের পর এক সমস্যা হয়ে যাচ্ছে। এখানে যে পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত কোনো কাজই করছে না। পঞ্চায়েতের কাছে গেলে আগে বলছে সই করার আগে আগে টাকা দিই। কোনো গরিব মানুষ কোনো একটা দরখাস্ত লিখেছে, কারো হয়তো ইনকাম সার্টিফিকেট, কারো বা কাস্ট সার্টিফিকেট, কোনো ব্যাপারে তো পঞ্চায়েতের সার্টিফিকেট লাগে, তারপরে প্রধানকে দিতে হয়, প্রধান ওখান থেকে বিডিওকে রেফার করেন। তো পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত আগে বলে টাকা দেয়, তাকে তো খুঁজেই পাওয়া যায় না, কোথায় থাকে কোনো ঠিক নেই। তবে এই প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, ওনাকে গিয়ে বলতে গেলে বলে না আমার গ্রামে কোনো বাড়ির প্রয়োজন নেই, সব বাড়ি হয়ে গেছে, এখানে সব বাড়ি কমপ্লিট। কিছু লাল রাস্তা বাড়ি রাস্তা বাড়ি এসে গেলো, বলছে হ্যাঁ বাড়ি এসছে, সরকার ডেকে নিয়ে গেলো, পঞ্চায়েত ডেকে নিয়ে বলছে তোমাদের জব কার্ড গেলো, তো জব কার্ড নিয়ে এলো, কিছু নেই। এখনো পর্যন্ত পঞ্চায়েত এলো, বিজেপি এলো, সব কিছু এলো, এখনো পর্যন্ত আমাদের না ঘর, না দুয়ার, না কোনো টাকা, না কিছু, কোনো রকম ব্যবস্থা নেই। অথচ একটা বন্যা হয়ে গেলো, একটা বন্যা হয়ে গেলো, কোনো ছেলে মেয়ে না পড়াশোনা না কিছু। দিদিমণিরা আসছে আমাদের ওয়ারিপুরে, ওই বসে আছে চেয়ার নিয়ে, কি পড়লো না পড়লো কোনো জানার দরকার নেই। ওই ডাল সোয়াবিন দিয়ে দিল, সে বাচ্চা আছে। বাম ফ্রন্টের সময় যেগুলো জমা দিয়েছিলাম সেইগুলোই হয়েছে, বা নতুন করে মানে 11 সালের পর থেকে নতুন করে আর কোনো জমাও হয় না। আর যদিও জমা হয়েছে, যেটা এসছে 50% টাকা পেয়েছে, 50% টাকা আর পাইনি। 3 বার জমা দিল, এই আজকে হবে, এই কালকে হবে বলে 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 আজকে সালাই 45 বছরে লাল রোডে আছি, কিন্তু আমি পাইনি, এই পাইনি। 100 দিনের কাজের তো কথা বলবেন না, 100 দিনের কাজ তো কাজ করছে, কাজ পয়সা পড়ে পয়সা টাকা এখনো পাইনি, এখনো অনেকেই টাকা পাইনি। জব কার্ডের কাজে গেছি 1 টাকাও আমরা পাইনি। আমরা জব কার্ডের যে কাজে গেছি 1 টাকাও পাইনি। ঘরে গোটা ঘরে জল পরে ছেনা নিয়ে পালঙ্গ নিচে নিচে থাকি, ঘরের একটা কোনো আমাদের ব্যবস্থা করে দিচ্ছে না, কেন করে দিচ্ছে না? বলতে গেলে বলে কি আমরা জানিনি, পঞ্চায়েতকে বলতে গেলে বলে জানিনি। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের অধীন 3 নম্বর লজমাপুর গ্রাম পঞ্চায়েতের আমরা বর্তমানে যে জায়গায় আছি, এটা হচ্ছে জনার্দনপুর সংসদ এলাকা। এই এলাকা কংসাবতী নদীর তীর বরাবর এই এলাকা। আমাদের বাঁধে একটা কল নাই, বাঁধ থেকে অনেক দূরে জল আনতে যেতে হয়, জলের প্রচুর অসুবিধা, একটা বাথরুম নাই, কিছু নাই, সরকার থেকে কোনো সুযোগ সুবিধাই দেয় না আমাদেরকে। আমাদের এইখান থেকে মানে জল আনতে যেতে হয় অনেক দূরে, এবারে এতটা রাস্তা, যখন বৃষ্টি হয়ে যায় এখানে যেতে কত অসুবিধা হয়। হ্যাঁ, আর বাথরুম লেট্রিন ওগুলা তো কোনো কিছুই পাওয়া যায়নি। আবার ঘর ভেঙে পড়ে গেছে ওই পাশে, মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা ওগুলো কিছুই পাইনি। ব্যাপার হচ্ছে এই রাস্তা একটা আছে, রাস্তার কোনো কাজের ব্যবস্থা নেই। ইতিমধ্যে যে নদীর বাঁধ, নদীর জল এসে গেলে সামনে, নদীর বাঁধের রিপেয়ারের ব্যবস্থাও কোনো হয়নি আর কি। আমার হচ্ছে বোন তো 700 সাথীর কার্ড একদম হয়নি, অনেকবার কিন্তু গেছে, কিন্তু একদম তার হয়নি। দুয়ারে সরকারে 2-3 বার গেল, কিন্তু একদম হয়নি। আর আমার বৌমারও মানে ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারও হয়নি। এবার এরা দুয়ারে সরকারে যায়, দুয়ারে সরকারের ডেট হয়ে যায়, ডেট হওয়ার পরে এই ডেটেই চলে যায়, যত কাজ থাকুক। এরা তো দিনমজুর মানে একদিন খেটে নিয়ে আসলে তাদের সংসার চলে। কিন্তু দুয়ারে সরকার যে ডেটটা পড়ে তখন কাজ বন্ধ করেও যেতে হয়, কিন্তু কোনো কাজ হয় না, কাজ কিছুই হয় না, শুধু নামমাত্র দুয়ারে সরকার। তো আমফানে আমার বাবার হচ্ছে এখানে ঘর ভেঙে গিয়ে পড়ে গেছে গায়ের উপরে। বললাম বাবু তোমরা দেখবে, চলো দেখে গিয়ে হচ্ছে ই করবে। এটা নিজের গাঁট থেকে যা হোক টাকা ছিল বলে করে নিছি। তারা এসে কি বললো, তুমি পাবে 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 বলে একটা তিরপল বি দিয়ে যায়। মানুষ বি দেখতে এসেনি, যে দেখতে এসলেও তাও মানুষের আশা থাকে যে না আমার সাথে আছে মানুষটা। যে 100 দিনের কাজ যারা তৃণমূল করছে তারাই বেশি পাচ্ছে। আমার একবার সেই জব কার্ডের কাজ দিল, সেই থেকে টোটালি জব কার্ডের কাজ বন্ধ করে তুই অন্য দল করবি। একদম টোটাল সব আমার মানে কি বলবো, এত ঝটকান সব গেছে, তবু একটা কিছু পাইনি। কেউ দেখতেও আসেনি ঘরে যে কে কেমন আছে না আছে। আর একটা তিরপল তো দূরের কথা, ঘর ঝড় দিলে ঘর হিলতে থাকে। সেই সিপিএমের আমলে একবার মাকে দিল সেই ঘর, আর এখন একটা ঘর দত্ত দূরের কথা, কেউ দেখতেও আসেনি, একটা তিরপলও দেয়নি। আর গেলেই তাদের কাছে গেলে শুধু একটাই কথা বলতেছে, অন্য দল করো, তোমরা কিছু পাবেনি, আমাদের সাথে আসো তবে কিছু পাবে, আমাদের সাথে ঘুরতে হবে, আমাদের সাথে যেতে হবে, এইসব তাদের বক্তব্য।
100 দিনের কাজ তো পাইনি, যেদিন পাচ্ছি এখনো টাকা পাইনি, পর এখনো টাকা পাওয়া যায়নি। কাজের পয়সা আজ অবধি পাইনি। ছেলে নিয়ে জব কার্ডের কাজে নিয়ে গেল, সেখানে পয়সা পেলাম না। তার আগে 24টা কাজের পয়সা পাইনি, এর পাশে 22টা কাজের পয়সা পাইনি। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা হচ্ছে এই গ্রাম পঞ্চায়েত এলাকা বিরাজ করছে। সাধারণ গরিব মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে। পশ্চিম মেদিনীপুরের সফর আমরা শেষ করলাম। এই জেলার মোট 211টা গ্রাম পঞ্চায়েত। আমাদের পক্ষে খুব স্বাভাবিকভাবে সবকটা গ্রাম পঞ্চায়েত ঘোরা আমাদের পক্ষে সম্ভব নয়, সম্ভব হয়নি। কিন্তু যে কটা গ্রাম পঞ্চায়েত আমরা ঘুরলাম, এই রাজ্যের অন্যান্য জেলাগুলোর মতনই এই গ্রাম পঞ্চায়েতগুলোতেই, এই জেলার গ্রাম পঞ্চায়েতগুলোতে গরিব মানুষের দশা কিন্তু একই রকম। 100 দিনের কাজ হয়নি, আবাস যোজনার ঘর পাননি। তৃণমূলের নেতা, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, প্রধান, এদের যদি ঘনিষ্ঠ হওয়া যায়, তার মানে তারা 1 বার 2 বার 3 বার এমনকি 4 বারও তারা ঘর পেতে পারে। কিন্তু সাধারণ গরিব মানুষ যাদের সত্যির প্রয়োজন, তারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়াও এই গ্রামের, এই জেলার যে মূল সমস্যা আর একটা হলো, সেটা হচ্ছে কর্মসংস্থান। বামফ্রন্টের আমলে যে বিভিন্ন শিল্প এখানে আসার কথা ছিল, সে শিল্প কিছুই আসেনি। এই বিভিন্ন গ্রামের যে সবল যারা ছেলেপুলে, তারা মূলত চলে যাচ্ছেন হচ্ছে বাইরের রাজ্যে, না হলে জেলার সদরে বা অন্যান্য জেলার সেখানে দিনমজুরের কাজ করেন। সুতরাং গ্রামে কোনো রকম কাজ করার কোনো রকম স্কোপ নেই। এবং তাছাড়াও যে এইখানে যে পার্শ্ববর্তী যে শিল্পাঞ্চল, সেখানে সেই শিল্পাঞ্চলও যে ঠিকা শ্রমিক, সেই ঠিকা শ্রমিক আনা হয় বাইরের জেলা থেকে। যেমন আমরা কথাবার্তা বলছিলাম, সেটা হচ্ছে এখানে একটিখানি স্টিল কারখানা আছে, সেই স্টিল কারখানায় শ্রমিক আনা হয়েছে আপনার শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি থেকে। এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা যতটুকু পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। এরপরের আমাদের গন্তব্য হচ্ছে উত্তরবঙ্গ।